হুমায়ুন কবির স্পষ্টভাবে বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের এজেন্ট, মমতা বন্দ্যোপাধ্যায়ের এজেন্ট হিসেবেই কাজ করছেন। ঠিক সেই কারণে দল থেকে তিনি সাসপেন্ড করেছেন, এক্সপেল করেননি। আসল কথাটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় টার্গেট দিয়েছেন এই হুমায়ুন কবিরকে। টার্গেটটা কি? লড়কে লেঙ্গে বাবরি মসজিদ, এটা কীরকম বক্তব্য হলো? অনেকে বলেন না রাষ্ট্রবাদী মুসলমান। এই ঘটনার পর আপনারা আর কাউকে রাষ্ট্রবাদী অত সহজে তকমা দেবেন না। প্রথম কথা হচ্ছে উনি বললেন অন্য দলের অনুষ্ঠান। এটা কোন দলের অনুষ্ঠান আমি মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই। আমরা যতদূর জানি যেটা সাধু সন্তদের অনুষ্ঠান ছিল। হতে পারে তার পিছনে কোনো রাজনৈতিক দল মদত দিয়েছে, হতে পারে কোনো অন্য সংগঠন মদত দিয়েছে। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে মুখ্যমন্ত্রী যে সমস্ত অনুষ্ঠানগুলোতে গেছেন অন্য ধর্মের, তাতেও তো সরাসরি অন্য রাজনৈতিক দলের সেখানে ব্যানার ছিল বা থাকে, সেখানে অন্য ধর্মীয় সংগঠনের ব্যানার থাকে, তিনি তো সেখানে যান। এক্ষেত্রে আপত্তি কেন? বুঝতে হবে। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে আপনি দেখবেন রেড রোডের নামাজে নিয়ম করে যান। তার কাছে ওই 30% ভোটটা অনেক বেশি মূল্যবান 70% ভোটের থেকে। তিনি চেষ্টা করছেন, অবশ্যই তিনি, আমরা দেখেছি মহাকাল মন্দিরের কথা বলেছেন, দুর্গা অঙ্গনের কথা বলেছেন, তিনি একটা মন্দির বানিয়েছেন ঠিকই, কিন্তু মন্দির নাম দিতে পারেননি সরকারিভাবে। কিন্তু মসজিদের ক্ষেত্রে আবার হুমায়ুন কবিরদের তিনি লেলিয়ে দিচ্ছেন। স্পষ্ট দেখা যাচ্ছে সেখানে পুলিশের উপস্থিতি ছিল, পুলিশ গার্ড দিচ্ছে। আর সত্যিই যদি হুমায়ুন কবিরকে তিনি অপছন্দ করেন, দল থেকে বের করে দিয়ে থাকেন, যদিও দল থেকে বের করেনি, সাসপেন্ডের মানেটা কিন্তু এক্সপালশন নয়, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না কেন? হুমায়ুন কবির যে এই যে একজনের কাছ থেকে 80 কোটি টাকা নিজের থেকে বলছে সে নিয়েছে, হুমায়ুন কবির বলছে যে 300 কোটি টাকা উঠেছে, 11খানা ট্রাঙ্ক আমি সংবাদ মাধ্যমে দেখছিলাম যে আনা হয়েছে, টাকা গোনা হচ্ছে। এই টাকাগুলো আসছে কোথা থেকে? এগুলো কেন দেখছেন না উনি? আসলে ওনার দরকার হচ্ছে সেই 30% ভোট। তার জন্যই উনি 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠে যাননি। ভালোই হয়েছে তিনি আসেননি। মুখ্যমন্ত্রী এই বিষয়ে যখন তাকে প্রশ্ন করা হয়, তিনি তখন বলছেন যে এটা একটা বিজেপির অনুষ্ঠান, আমি এটা নিরপেক্ষ অনুষ্ঠান হলে অবশ্যই যেতাম, আমি কি করে যাই এটা বিজেপির অনুষ্ঠানে? আমার তো একটা আদর্শ আছে। একটা সাধু সন্ত মহাত্মাদের অনুষ্ঠান, যেখানে যে মঞ্চে কোনো বিজেপি নেতা বা আরএসএসের কোনো নেতাকে দেখা যায়নি, সেখান থেকে গীতা পাঠের আহ্বান করা হয়েছে, 6 লক্ষের বেশি মানুষ সেখানে উপস্থিত হয়েছেন, সেখানে মুখ্যমন্ত্রীর আদর্শে বাঁধলো যেতে। আমি কালকে অনুষ্ঠানে, আমি পুনে থেকে ফিরছিলাম, ফলে আমি অনুষ্ঠানে যেতে পারিনি, কিন্তু আমি লাইভে দেখছিলাম। আমি কিন্তু মঞ্চে কোনো বিজেপির নেতাকে দেখতে পাইনি। আমি নিচে দেখেছি অনেক বিজেপি নেতা বসেছিলেন ঠিকই, তাছাড়া অন্যান্য দলের লোকেরাও সেখানে ছিলেন, সাধারণ মানুষ ছিলেন। মুখ্যমন্ত্রীকে তো আমন্ত্রণ করা হয়েছে, সেই কারণে তো বিজেপির কেউ মঞ্চে ছিল না। আর বিজেপির এটা অনুষ্ঠানও নয়, এটা একটা সাধু সন্তদের অনুষ্ঠান। ওনার আদর্শে বাদলো কোথা থেকে আমি বুঝি না। আসলে ওনার আদর্শ হচ্ছে ওই 30% ভোট। ওনার দল দেখবেন যখন 30% ভোটের দরকার হয় তখন তাদের গুণ গায়, হিন্দুদের দরকার হলে তখন আবার হিন্দুদের গুণ গাইবেন। ওনার কোনো নির্দিষ্ট কোনো আদর্শ নেই। প্রত্যেক দলের একটা ম্যানিফেস্টো থাকে, প্রত্যেক দলের একটা নির্দিষ্ট আদর্শ থাকে। দলগুলো আদর্শের ভিত্তিতেই তৈরি হয়। কিন্তু এই একমাত্র রাজনৈতিক দলকে আমি জানি না, কিন্তু যেহেতু ভোটে লড়ছে তাই বলছি, একমাত্র দল যার নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল নেই। ওনার কোনো আদর্শ নেই। ওনার আদর্শ হচ্ছে শুধুমাত্র ভোট। উনি জানেন এই অনুষ্ঠানে গেলে ওনার যে ভোটের উদ্দেশ্য সেটা সাধন হবে না, তাই উনি যাননি। কিন্তু ভোটের উদ্দেশ্য সাধন করবার জন্য তিনি যাদেরকে মানে তেল দিয়ে চলতে চাইছেন, সেই দুধেল গাইরা, তারাও তো এখন তার থেকে মুখ ফেরাচ্ছে। তার কারণ মাদ্রাসা, এতগুলো মাদ্রাসা টিচার, তারা বছরের পর বছর তারা স্যালারি পাচ্ছে না। এরপরে তিনি বলেছিলেন যে তিনি বেঁচে থাকতে নাকি তিনি কখনো ওয়াক অফ বিল আসতেই দেবেন না। সেই ওয়াক অফ বিলের সেখানেও উমিদ পোর্টালে সেই বিলের অনুযায়ী সমস্ত নথি তিনি আপলোড করতে বলেছেন। তাতেও তো এই দুধেল গাইরা, সো কল্ড দুধেল গাইরা, তারা তার ওপর বিরক্ত হচ্ছে এবং তারা রীতিমতো হুঙ্কার দিচ্ছেন যে আমরাই আপনাকে এনেছি, এবার কিন্তু 26-এর ভোটে আর আপনাকে আমাদের তরফ থেকে কোনো ভোটই দেওয়া হবে না। অসাধারণ প্রশ্ন করেছেন। এইটাই হচ্ছে আসল কারণ। মমতা বন্দ্যোপাধ্যায় তো মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রীও বটে। নিশ্চয়ই ওনার কাছে রিপোর্ট আছে যে এবার তিনি যদি, মানে যেসব কাজকাণ্ড তিনি করছেন, বিশেষ করে হিন্দুদের পক্ষে যাওয়ার জন্য তিনি বিভিন্ন রকম তো মন্দির টন্দির করবেন বলেছেন, এবং মুসলিমদের তিনি সোকল্ড উন্নতি যেটাকে বলে কিছুই করেননি। মাদ্রাসা দিয়ে তো আর উন্নতি হয় না। বা তিনি অনেক, ওদের ইমাম আছে, তাদেরকে বিভিন্ন সময় পয়সা টয়সা দিয়েছেন, সেটা দিয়ে তো উন্নতি হয় না। ফলে শিক্ষিত হোক বা কম পড়াশোনা করা মুসলিম শ্রেণী বুঝতে পেরেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে আর তাদের উন্নতি হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিশ্চয়ই এমন কোনো রিপোর্ট আছে যে তিনি বুঝতে পেরেছেন এবার হিন্দু ভোট তো গেছেই আগে, মুসলিম ভোটটাও এবার হাতছাড়া হবে। সেই কারণেই তিনি হুমায়ুন কবিরকে লেলিয়ে দিয়েছেন। হুমায়ুন কবির স্পষ্টভাবে বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের এজেন্ট, মমতা বন্দ্যোপাধ্যায়ের এজেন্ট হিসেবেই কাজ করছেন। ঠিক সেই কারণে দল থেকে তিনি সাসপেন্ড করেছেন, এক্সপেল করেননি। এর আগে আমরা দেখেছি প্রাক্তন শিক্ষামন্ত্রীর ক্ষেত্রে, তিনি যখন ফিরে এসেছেন বিধানসভায় তার সিট আলাদা করা হয়েছে।
হুমায়ুন কবিরের ক্ষেত্রে এটা হলো না কেন? স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, এবং হুমায়ুন কবিরের একটা অডিও তো আপনারাও শুনেছেন বা আপনাদের কাছে থাকলে আপনারা দেখাবেন সেটা, যে তিনি বলছেন আমি দু জায়গা থেকে দাঁড়াবো, আবার ফিরে আসবো, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে জামাই আদর করে নিয়ে নেবেন। এবং হুমায়ুন কবির তো আগেই বলে দিয়েছেন জামাই আদরে তিনি ফিরে আসবেন। সেই কারণে হুমায়ুন কবিরকে লিলি দেওয়া হয়েছে। হুমায়ুন কবির মুর্শিদাবাদ, কিছুটা মালদা, সেখান থেকে তার প্রার্থীরা জিতে আসবেন, জিতে আসার পর আবার তৃণমূলে যোগ দেবেন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। না, তাহলে এই যে মুখ্যমন্ত্রী যে নাটকটা এখন করছেন, যে হুমায়ুন কবিরকে তিনি দল থেকে সাসপেন্ড করলেন, হুমায়ুন কবির তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিষোদ্গার করছেন এবং বলছেন যেমন করেই হোক হবেই হবেই হবেই, তো এই পুরো বিষয়টা হচ্ছে গিয়ে বিজেপি বা অন্যান্য দলের চোখে বা সাধারণ মানুষের চোখে একটা ধুলো দেওয়ার প্রচেষ্টা, তাই তো? 21-এর আগে দেখেছিলেন কতজন নেতা বিজেপিতে এসেছিলেন, প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যা না তাই বলেছিলেন। বলার পর তারা কি হলো, যেই ভোটটা শেষ হলো সবাই সুরসুর করে ফিরে গেছেন। এই হুমায়ুন কবিরও সেই ধরনেরই তৃণমূল নেতা। প্রয়োজনে নির্দিষ্ট লক্ষ্যে তিনি দলবদল, এখনও দলবদল করেননি, বিধায়কই আছেন, ফলে আমরা তাকে তৃণমূলের বিধায়ক বলতেই পারি। এবং সেই তৃণমূলের বিধায়ক নামকা বাস্তে দল থেকে দূরে আছেন, নির্দিষ্ট, আবারও বলছি, ওই মুসলিম ভোটের জন্য। সেই কারণেই তিনি বাবরি মসজিদ করছেন। বাবরি মসজিদ করে তিনি মুসলিম সেন্টিমেন্টে হাওয়া দিচ্ছেন। বাবর একটা বিতর্কিত চরিত্র, ভারতবর্ষের বিভিন্ন মঠ মন্দির ধ্বংস করেছে, বিভিন্ন যে ধর্মীয় প্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সে ধ্বংস করেছে। এখন সেই নামে মসজিদ হচ্ছে, এবং 90-এর দশকে তো সেই মসজিদ, যেটা সোকল মসজিদ, বিতর্কিত ঢাঁচা অনেকে বলে, সেটা তো ধ্বংস হয়ে গেছিলো। সেই যে মুসলিমদের মধ্যে একটা, তাদের মনে কোথাও না কোথাও তো ক্ষোভ আছে সেই মসজিদ ভাঙার ফলে, সেই ক্ষোভটাকে পুঁজি করে সে আবার রাজনীতি করতে চাইছে। এখন বলছে সে 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠ করবে। এই যে বিভাজনের রাজনীতি, এই বিভাজনের রাজনীতি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন বিধায়ক করছে। মমতা বন্দ্যোপাধ্যায় কী ব্যবস্থা নিয়েছেন? না, এই যে এক্ষুনি যে বিষয়টা আপনি বললেন যে 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠের কথা বলছেন, লক্ষ কণ্ঠে গীতা পাঠ এর আগেও হয়েছে, এবং এবারে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের জায়গায় 5 লক্ষ ছাড়িয়ে গিয়েছিল সাধারণ মানুষের সংখ্যা গীতা পাঠের সময়। তো এই লক্ষ কণ্ঠে গীতা পাঠের মতো বা 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের মতো যদি কোরআন পাঠ হতেই পারে বা হতো, তাহলে সেক্ষেত্রে সেটা নিজেদের মধ্যে একটা ইমামরা বা যারা মৌলবীরা আছেন তারা নিজেদের মধ্যে একটা আলোচনা করে বিষয়টা একটা প্রেস কনফারেন্স করে তারা জানাতে পারতেন। কিন্তু ঠিক যেদিনকেই এই 5 লক্ষ কণ্ঠে সনাতনীরা এক জায়গায় বসে গীতা পাঠ করছে, সেদিনকেই এই বিতর্কিত বাবরি মসজিদ তৈরি করবার যিনি মূল হোতা, সেই হুমায়ুন কবির রীতিমতো মানে যুদ্ধের মতো হুঙ্কার দিয়ে বলেন যে আমরাও মুর্শিদাবাদে 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠ করে শোনাবো। এটা কি কোনো গীতা এবং কোরআনের মধ্যে কম্পিটিশন চলছে? না, গীতা কোরআনের মধ্যে কোনো কম্পিটিশন নেই। আসল কথাটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় টার্গেট দিয়েছেন এই হুমায়ুন কবিরকে। টার্গেটটা কি? প্রত্যেকটা মুসলিম এলাকা থেকে তাকে জিততে হবে। তৃণমূল ক্যান্ডিডেট দিলে হারতে পারে, সেখানে আমরা শুনতে পাচ্ছি আইএসএফ প্রার্থী দেওয়ার একটা প্রাথমিক কথা ছিল। অনেকে বলছেন যে সেখানে মিম এখানে প্রার্থী দিতে পারত। এবার এই মিম বা আইএসএফকে কাউন্টার করে তৃণমূলের ঘরের ছেলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোলের ছেলে এটা করছে একটাই উদ্দেশ্যে, যে প্রত্যেকটা সিট থেকে জিততে হবে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ যে সিট আছে সেখান থেকে হুমায়ুন কবিরকে জিততে হবে, এই টার্গেট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই জেতার জন্য তাকে কোরআন পাঠ, হাদিস পাঠ, বাবরি মসজিদ ছাড়াও আরও যদি অন্য কিছু মমতা বন্দ্যোপাধ্যায় টার্গেট দিয়ে থাকেন বা তার মাথায় যদি বুদ্ধি এসে থাকে, তাহলে সেইগুলো করবে। একটাই লক্ষ্য, ভোট পেতে হবে, মুসলিমদের ভোট পেতে হবে। হুমায়ুন কবিরকে এর আগে কখনো দেখেছেন টুপি পরে? মমতা বন্দ্যোপাধ্যায় যত বেশি ওই কানের পাশে ওই মাথায় টাওয়েল দেওয়ার মতন করে একটা ওই হিজাব টিজাব কি বলে লোকে, সেটা যত দেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন এ তো হুমায়ুন কবিরকে আমরা কোনোদিনও দেখিনি। তাকে তো আমরা বিভিন্ন অনুষ্ঠানে এমনি নর্মাল শার্ট প্যান্ট পরে দেখেছি। তাকে না দেখেছি লুঙ্গি পরতে, না দেখেছি ওই জালিদার যে টুপি আছে মুসলিমরা সাধারণত পশ্চিমবঙ্গে যেটা পরেন সেটা পরে দেখতে। সেদিনকার অনুষ্ঠানেও দেখলাম তিনি এমন একটা টুপি পরেছেন যেটা কাশ্মীরি টুপি। কাশ্মীরে আমরা আবদুল্লাহ পরিবারের যারা পূর্বপুরুষ ছিলেন তাদের ওই ধরনের টুপি পরতে দেখি। বর্তমান আবদুল্লাহ পরিবারের যিনি প্রজন্ম আছেন তিনিও ওটা পরেন না, যথেষ্ট মডার্ন ড্রেস পরেন। তো এই ভদ্রলোক হুমায়ুন কবির, তাকে তো আমরা কখনো ধার্মিক প্রবৃত্তির মানুষ হিসেবে দেখিনি, একদম পলিটিক্যাল ক্যারেক্টার, রাজনীতিবিদ যেমন হয়। ভোট আসছে, এখন ধর্মকে ইস্যু করে এখন জেতার জন্য, মুসলিমদের ভোট পাওয়ার জন্য এগুলো করছে। বোঝা যাচ্ছে এটা তৃণমূলের টার্গেট আছে, আর কিচ্ছু না।
পঙ্কজ, একটা বিষয় আমি জিজ্ঞাসা করতে চাই, সেটা হচ্ছে যে বাংলার মানুষ কিন্তু বহু প্রাচীনকাল থেকে, শুধু বাংলার মানুষ বলে বাংলার পুরুষরা নয়, বাংলার মহিলারাও কিন্তু রাজনীতিকে ভীষণ ভালোভাবে বোঝেন, তাদের রক্তে রয়েছে রাজনীতি। এবং সেইখানে দাঁড়িয়ে যখন এই হুমায়ুন কবির বললেন যে আমরা এখানে 70% এবং হিন্দুরা 40% কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, তখন তাকে এক্সপেল করা হলো না, তাকে সাসপেন্ডও করা হলো না। শুধুমাত্র তিনি বাবরি মসজিদ তৈরি করবেন বলতে তাকে সাসপেন্ড করে দেওয়া হলো, এবং সেই সাসপেনশনটাও কেমন অদ্ভুত যে তাকে রীতিমতো পুলিশ প্রোটেকশন দিয়ে তিনি সেখানে লক্ষ লক্ষ লোক নিয়ে মন্দিরের ধাঁচা তৈরি করছেন, সেখানে মন্দিরের শিলান্যাস করছেন, সেখানে পুলিশ তাকে গার্ড দিচ্ছে, অথচ পুলিশ মন্ত্রীও কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে এই যে চোখে ধুলো দেওয়াটা, মুখ্যমন্ত্রী কি মনে করছেন যে তিনি হয়তো সনাতনীদেরকে বোঝাতে চাইছেন যে আমি তোমার কত কাছের? সনাতনীরা কি এটা বুঝবে না, এটা মনে করছেন মুখ্যমন্ত্রী? মানে সনাতনীদের চোখে ধুলো দিতে চাইছেন? মানে বাংলার মানুষ কি এতটাই বোকা যে ধুলো মানে তাদের চোখে লাগবে এবং তারা সেটাতে বোকা বনে থাকবেন? না, বিষয়টা এরকম যে বাংলার মানুষ কোনোদিনই বোকা নয়। মুখ্যমন্ত্রী কিভাবে যেতেন সেটা আপনি তো সকলেই জানি। কিভাবে তিনি পুলিশকে ম্যানেজ করেন, কিভাবে তিনি বা তার পুলিশ কিভাবে বাক্স বদল করে, এটা তো আমরা দেখে আসছি। হিন্দুরা বোকা নয়, তিনি পুলিশের মাধ্যমে জনগণকে, এবং পুলিশের যদি ক্ষমতা তার হাত থেকে চলে যায় তাহলে দেখবেন এই বোকা বানানোর প্রক্রিয়া কোনোদিন কাজে আসবে না। সমস্যা যেটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন যে তিনি যেটা বোঝেন সেটাই সবাইকে বুঝতে হবে, কিন্তু আদৌ তো তা নয়। হিন্দুরা তো বুঝতে পেরেছে বলেই তো হিন্দুদের ভোটটা একটা বড় অংশ সরে এসেছে বিজেপির দিকে। শুধুমাত্র মুসলিম ভোটের উপর ভর করে তিনি জিতছেন। কিছুটা লক্ষ্মীর ভাণ্ডারের ভোট আছে, দেখুন টাকার প্রয়োজন সকলের, একটা অংশ তো ভোট তো দেবে, এটা খুব স্বাভাবিক। এবার বিজেপি যদি বেটার অপশন থাকে তাহলে তারা সেভাবে মানুষকে অ্যাপ্রোচ করতে পারে, কিন্তু মূল বিষয়টা যেটা হচ্ছে মানুষকে বোকা বানানোর বিষয়। হিন্দুরা কোনোদিনই বোকা নয়, হিন্দুরা নিজের বুঝটা ভালোই বোঝে, সেই কারণেই তারা তো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সরে এসেছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি দেখবেন যে মুসলমান ভোটের যতটা পার্সেন্টেজ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আছে, হিন্দুরা কিন্তু বেশিরভাগটা বিজেপির দিকেই ভোট করছে। কিছু সংখ্যক তৃণমূলের যারা সুবিধা নিচ্ছেন তারা দিচ্ছেন, বা মহিলাদের একটা ভোট মমতা বন্দ্যোপাধ্যায় পাচ্ছেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চাইছেন হিন্দুদের বোকা বানানোর জন্য, এটা তো ওপেন সিক্রেট হয়ে গেছে। পুলিশ যেভাবে সমর্থন করলো হুমায়ুন কবিরের সভায়, পুলিশ গার্ড দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় এই যে টাকা আসছে কোথা থেকে আসছে কোনো তদন্ত হচ্ছে না, এটা তো পরিষ্কার হয়ে গেছে যে খেলাটা কি চলছে। এখানে তো বোকা বানানোর আর কোনো জায়গাই নেই। হিন্দু মহাজোটকে অপমান করার জন্যই যেন মুখ্যমন্ত্রী এই পবিত্র গীতা পাঠের অনুষ্ঠানে আসলেন না এবং সেই বিষয়টাকে বর্জন করে চলছেন। বিষয়টা যে সনাতনীদের জোটটাকে কি মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন? না না, আসলে জোটটা না, ভোটটাকে ভয় পাচ্ছেন। তিনি যদি চলে আসেন হিন্দুদের অনুষ্ঠানে যেখানে সাধু সন্তরা আছে, তাহলে তার ওই বললেন না একটু আগে সোকল দুধেল গাই যাদের বলছেন, তো এই সোকল যারা দুধেল গাই আছেন তারা কিন্তু আর ভোটটা দেবে না। একটুখানি যদি ভুল হয়ে যায় তাহলে তার এমনিতে তিনি হারবেন এমনটাই মনে হচ্ছে, কিন্তু চালে যদি ভুল করেন পুরোটাই হেরে যাবেন। তখন আবার ওই হুমায়ুন কবির, মিম, আসাদুদ্দিন ওওয়েসি এসব দিয়েও আর কাজ হবে না। বাংলায় এরা কাকে সহযোগিতা করছে, সমর্থন করছে সেটা তো আমরা জানি। এই যে মিমের কথা বলা হচ্ছে, এই মিম তো হচ্ছে ইন্ডি জোটের সদস্য, আইএসএ। তারা কোন জোটে আছে? বাম কংগ্রেসের সঙ্গে জোটে আছে, এবং বামেরা কাদের সঙ্গে আছে? তারাও সেই ইন্ডি জোটের আছে। ফলে বোঝাই যাচ্ছে এটা একটা বিরোধীদের নেক্সাস। আমি সেন্ট্রাল গভর্নমেন্টের পার্সপেক্টিভে বলছি, পুরোটাই হচ্ছে একটা বিরোধী জোট, ইন্ডি জোটের নেক্সাস, আর কিছুই না। বিজেপিকে বাংলা বিরোধী বলে আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য যে যারা নেতাজিকে ঘৃণা করে, যারা গান্ধীজিকে ঘৃণা করে, মানে না, আমি তাদের সঙ্গে নেই। আমার বাবা মা আমাকে এই শিক্ষা দেয়নি, আমার বাংলা আমাকে এই শিক্ষা দেয়নি। এদিন তিনি আবারও বলছেন যে আমি সমস্ত ধর্মকে সম্মান করি। ধর্মকে যদি সম্মান করেন তার কালকের অনুষ্ঠানে এলেন না কেন? হিন্দুদের কোনো অনুষ্ঠানে, বড় অনুষ্ঠানে যান না কেন? তিনি নিজের সুবিধা মতো, হ্যাঁ, দুর্গাপুজোর মঞ্চে যান, সেখানেও দেখবেন সমস্ত নিজের দলের যে নেতারা আছে তাদের অনুষ্ঠানে যান। বিজেপিরও তো বেশ কয়েকটা পুজো হয়, নেতাদের কথা বলছি, তাদের অনুষ্ঠানে উনি কোনো দিন যান? উনি নিজের সুবিধা মতো যেটুকুন প্রয়োজন সেই অনুষ্ঠানগুলোতেই যান। আর সম্মানের কথা তিনি বলছেন, অসম্মানের কথা গান্ধীজিকে। আর বিজেপি নাকি মানে গান্ধী বা নেতাজি বিরোধী দল। বিজেপির কোন নেতা গান্ধী বিরোধী বা নেতাজি বিরোধী কথা বলেছে? নেতাজির অনুষ্ঠান প্রত্যেকে পালন করেন, বিজেপির দপ্তরে পালন করা হয়, বিজেপির যে দিল্লির সদর দপ্তর আছে সেখানে পালন করা হয়। নেতাজিকে সবচেয়ে বড় সম্মান এনে দিয়েছিলেন যিনি, তার নাম হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবার আগে তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতাজির ফাইলগুলোকে ডিক্লাসিফাই করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় পরে সেগুলোকে টুকলি করেছেন। ফলে অপমান করেনি, নির্দিষ্ট
উদাহরণ রয়েছে এর ক্ষেত্রে, যেটা আমি একটু আগে বললাম যে সমস্ত ফাইলগুলো সবার আগে প্রধানমন্ত্রী ডিক্লাসিফাই করেছিলেন। গান্ধীজিকে প্রধানমন্ত্রী যখন প্রথমবার যখন প্রধানমন্ত্রী হলেন 2014 সালে, আপনাদের মনে থাকবে, তিনি সবার আগে যার প্রতিকৃতিতে মালা দিয়েছিলেন তার নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী। স্বাভাবিকভাবে এই কথাগুলো মিথ্যে বোঝাই যাচ্ছে। একটা শেষ প্রশ্ন করব, আর কত অপমান মুখ্যমন্ত্রী করবে? সনাতনীরা তো আর হাত থেকে বেরিয়ে যাবে। এরা তো নির্দিষ্ট দলের ভোট ব্যাংক, এরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক। কিন্তু এরা যেভাবে বিভিন্ন জায়গায় পোলারাইজেশন করছে, এটা কিন্তু বাংলার জন্য ভালো দিক নয়, স্পষ্টভাবে বলছি। তার কারণ দেখুন, আজকে গীতা পাঠ হবে, কালকে আরেকজন বলবেন কোরআন পাঠ হবে, আরেকজন বলবেন বাইবেল পাঠ হবে। আমরা তো পশ্চিমবঙ্গে সহাবস্থানে বিশ্বাসী। মমতা বন্দ্যোপাধ্যায় তো এই কথাই বলেন যে সহাবস্থান করতে হবে। সহাবস্থানে তো এরকম ওই প্রতিবেশীদের মতন ঝগড়া করলে হবে না। এক প্রতিবেশী 3 তলা বাড়ি করেছে বলে আরেক প্রতিবেশীর পয়সা থাকবে না, লোন নিয়ে বাড়ি করতে হবে। এটা তো সমাজের মধ্যে কোথাও না কোথাও একটা কটু মনোভাব এনে দিচ্ছে। এই মনোভাবটা কিন্তু সমাজে আমরা একেবারেই কাম্য করছি না। যে পরিস্থিতি হুমায়ুন কবির সৃষ্টি করেছেন, কালকে এই পরিস্থিতি কিন্তু ভয়ানক দিকে চলে যেতে পারে। তার কারণ হচ্ছে মালদা মুর্শিদাবাদে আমরা কয়েক মাস আগে দেখেছি মোথাবাড়িতে যে কাণ্ডরা হলো, হিন্দুরা পালাতে বাধ্য হয়েছিল। এই উন্মাদনার একটা কোথাও থেকে যদি স্ফুলিঙ্গ ছড়িয়ে যায় এবং যদি কোনো মানুষ আক্রান্ত হয়, এর দায় কে নেবে? এর দায় কি মুখ্যমন্ত্রী নেবেন না? বিজেপিতে যোগদান করবেন রাজন্যা এবং প্রান্তিক, এমন একটা খবর কিন্তু সমস্ত সংবাদ মাধ্যমেই দেখানো হচ্ছিল, এবং অবশেষে দেখা গেল যে শুভেন্দু অধিকারীর যে প্রেস কনফারেন্স হলো, সেখানে রাজন্যা বা প্রান্তিক কাউকেই উপস্থিত থাকতে দেখা গেল না, কাউকেই জয়েন করতে দেখা গেল না। এর পেছনে কোনো অঙ্ক আছে কি? দেখুন, আমি বিজেপির মুখপাত্র নই, তবে ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে রাজন্যা এবং প্রান্তিকের ক্ষেত্রে বিজেপির একটা অংশের আপত্তি প্রথম থেকে ছিল। এর নির্দিষ্ট কারণ আছে। দেখুন, 2021-এ যেভাবে জয়েনিং হয়েছিল যোগদান মেলা করে, তাতে তৃণমূলের থেকে যারা এসছেন আবার ফিরে গেছেন, বিজেপির কোনো লাভ হয়নি। স্বাভাবিকভাবেই সেই অংশটা চাইছে না যে বিজেপিতে তৃণমূল থেকে কোনো হেভিওয়েট নামগুলো আসুক। কিন্তু রাজন্যা বা প্রান্তিকের ক্ষেত্রে তো বড়সড় কোনো দুর্নীতির অভিযোগ নেই বলেই জানি, এবং তারা এমন কোনো হেভিওয়েট নেতাও নন। ফলে তারা যদি বিজেপি তাদেরকে অ্যাকোমোডেট করে, আমার মনে হয় না খুব একটা এতে অসুবিধা হওয়ার কথা। কিন্তু দল ভালো বলতে পারবে যে তারা কী কারণে নেয়নি বা কি হয়েছে, এর পেছনে কোনো পলিটিক্স আছে কিনা, বা কেউ এই খবরটা রটিয়ে দিয়েছে কিনা। কারণ অনেক সময় অনেক খবর রটে যেটা বাস্তবে না হতে পারে। ফলে রাজন্যা প্রান্তিকরা ভালো বলতে পারবেন যে তারা সত্যি তাদেরকে কোনো বিজেপির পক্ষ থেকে অ্যাপ্রোচ করা হয়েছিল কিনা, বা তারা বিজেপিকে কোনোভাবে অ্যাপ্রোচ করেছেন কিনা। ফলে তারা বলতে পারবেন। এবং আজকে যেটা শুনেছি, একটা কমিটি করে দেওয়া হয়েছে, সেই কমিটি সিদ্ধান্ত নেবেন। লকেট চট্টোপাধ্যায়ের কমিটির মাথায় রয়েছেন, ফলে তারা ভালো বলতে পারবেন। হাইকোর্টের অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ, তিনি হুমায়ুনের মঞ্চ থেকে প্রকাশ্যে বলেছেন লড়কে লেঙ্গে বাবরি মসজিদ। এতদিন পর্যন্ত আমরা শুনেছিলাম যে 1946 সালের যখন কলকাতায় যখন সেই গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল, তার আগেই এরকম একটা বক্তব্য রাখা হয়েছিল যে হাত মে বিড়ি মুঁহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। সেখানে দাঁড়িয়ে আজকে বলছেন আলী আফজাল চাঁদ লড়কে লেঙ্গে বাবরি মসজিদ। এটা কীরকম বক্তব্য হলো? আলী আফজাল চাঁদের ইউএসপি হচ্ছে তিনি একজন বিতর্কিত বক্তা। হাইকোর্টে তার অ্যাডভোকেট হিসেবে কতটা সুনাম রয়েছে আমরা জানি না, কিন্তু তার এরকম বিতর্কিত বক্তা হিসেবে যথেষ্ট সুনাম রয়েছে। তার ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। আপনাদের চ্যানেলেও বেশ কয়েকবার আমি দেখেছি তার কয়েক লক্ষ সে ভিডিওর হিট কাউন্ট রয়েছে। ফলে আমি জানি না তিনি কী কারণে বলেছেন, কিন্তু আমার একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে অনেকে বলেন না রাষ্ট্রবাদী মুসলমান। এই ঘটনার পর আপনারা আর কাউকে রাষ্ট্রবাদী অত সহজে তকমা দেবেন না।